জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছে ব্যস্ত প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। মার্কিন দূতের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। হুন্ডিতে টাকা পাঠিয়ে ডলারে রূপান্তর করে বিদেশে সম্পত্তি ক্রয়। সাবেক মন্ত্রী জাবেদের হাজার কোটি টাকা পাচারের প্রমাণ দুদকের হাতে। 2 সহযোগীর স্বীকারোক্তি। এই জায়গাটা ব্রিজ করা আছে, কিন্তু নিচের কাজ শেষ, কিন্তু ব্রিজের কোনো কাজ হয়নি। 17 বছর একটা ব্রিজ হয় না, তো কি দেশে আছি আমরা? হাসপাতাল যাইতে কোনো রাস্তাঘাট নাই। ঢাকা দক্ষিণ সিটির নাসিরাবাদ যেন অবহেলিত গ্রামীণ জনপথ। যাতায়াতে ভরসা বাঁশের সাঁকো। নাগরিক সুবিধা বঞ্চিত বাসিন্দারা। প্রতিশ্রুতির ফুলঝড়ি জনপ্রতিনিধিদের। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ফ্রান্সের। শক্তিধর পশ্চিমাদের অবস্থান পরিবর্তন হলেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। একদিনে নিহত আরও 37। সকালের সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। 26 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান। এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেই সরকারটা আমাদের সরকার। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষা করা, সার্থক করা আমাদের দায়িত্ব। যুক্তরাষ্ট্রের মাটি থেকে যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাতে জন্য আমরা এখানে এসেছি। আগামী দিনের যে একটা পরিবর্তনের বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি। কেউ যদি কনসুলেটের মতো আইন ভেঙে যদি কোনো অন্যায় কাজ করে, আমরা যারা প্রবাসীরা আছি আমরা সেটা প্রতিরোধ করব। তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে আছি। এয়ারপোর্টে ওনাদের যারা ভক্ত সমর্থক তারা আছেন, তাহের সাহেবকে যারা পছন্দ করেন, দলমত নির্বিশেষে তারা অভ্যর্থনা জানানোর জন্য গিয়েছেন, কোনো ব্যানার প্ল্যাকার্ড ছাড়াই। এর আগে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার সঙ্গে আছেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়দের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান 26 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে। এবছর জাতিসংঘের 80তম বার্ষিকী। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 years and more for peace, development and human rights। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন 140টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
নিউ ইয়র্কের ম্যানহাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সার্জিও গোর। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্য মোকাবেলা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া কক্সবাজারের আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন গোর। দিনভর উত্তেজনা, অস্থিরতার মধ্যে রাকসু নির্বাচন 20 দিন পিছিয়ে 16 অক্টোবর। দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে ছাত্রদল স্বাগত জানালেও শিবির সমর্থিত প্যানেল বলছে পোষ্য কোটা ইস্যু সামনে রেখেই ভোট পেছানো হয়েছে। এদিকে আগামীকাল আবারও শাটডাউন কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। স্লোগানে স্লোগানে মুখর ক্যাম্পাস। রাকসু নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে ছাত্র শিবিরের এ স্লোগান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর ভোট গ্রহণ। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে 2.5 ঘন্টার জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের দাবিতে বিক্ষোভ করেন শিবির সমর্থিত প্যানেল। শিক্ষক কর্মকর্তা সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জানান, পোষ্য কোটা ইস্যু সামনে রেখে নির্বাচন পেছানো হয়েছে। পোষ্য কোটা, শিক্ষক নির্যাতন, শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানচাল করতে বিএনপিপন্থী শিক্ষক, নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরে নির্বাচন পেছানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিবির সমর্থিত প্যানেলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি জোহা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে রাকসু নির্বাচন কমিশনের বৈঠক চলাকালে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও ছাত্রদল সহ 5টি প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সকলে মিলে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি। রাকসু নির্বাচন হবে সকল স্টেক হোল্ডারদের নিয়ে। আমরা চাই যারা এখানে প্রার্থী হয়েছে তাদের নিশ্চয়তা দিব আমরা ছাত্রদল। জামাত শিবির একটি সাজানো নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আজকে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। আগামী 16 তারিখ যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দিব। আমরা যেন সবাইকে নিয়ে একটা সুন্দর রাকসু নির্বাচন করতে পারি। এদিকে প্রতিকূল পরিস্থিতির কারণে নির্বাচন পেছাতে বাধ্য হয়েছে বলে জানান নির্বাচন কমিশন। কোনো দল বা মতাদর্শের পক্ষে কাজ করছে না বলে জানান নির্বাচন কমিশনার মুস্তাফা কামাল আকন্দ। আমরা 16 অক্টোবরে রাকসু নির্বাচন করতে চাই, উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চাই। আর এখানে কোনো দল মত পক্ষের আগেও আমি এখানে আবারও আমার অঙ্গীকার ব্যক্ত করতে চাই, আমরা সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এটি করেছি। ছাত্র সংগঠন, সক্রিয় যত ধরনের সংগঠন আছে তারা যেন দায়িত্বশীলতার আচরণ করে এবং আমরা যেন দায়িত্বটা পালন করতে পারি, তাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ। হুন্ডির মাধ্যমে প্রথমে টাকা পাঠানো হতো, পরবর্তীতে সেই টাকা ডলার হয়ে যেত বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা কেনা হতো বাড়ি ও বাংলো। এভাবে পাচার হওয়া 25 কোটি টাকার তদন্ত করতে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাবেদের 1000 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। জাবেদের শিল্প গ্রুপের 2 কর্মকর্তার আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও উঠে এসেছে টাকা পাচারের নানা তথ্য। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আওয়ামী লীগ নেতা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মাত্র 25 কোটি টাকা পাচারের একটি মামলা তদন্তে নেমে কেঁচো খুঁড়তে সাপ বের করে এনেছে দুদক। প্রথম ধাপে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে তার সম্পদের তথ্য পাওয়া যায়। পরে আরও 5 দেশে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে।
মামলার তথ্য অনুযায়ী 25 কোটি টাকা ঋণ নিতে গিয়ে জাবেদ জালিয়াতির আশ্রয় নেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠান আরামিড গ্রুপের কর্মচারীকে নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে নেওয়া হয় ঋণ। সেই ঋণ আরও কয়েকটি নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এরপর সেই টাকা পাচার করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। মামলা তদন্তে নেমে গত 17 সেপ্টেম্বর রাতে আরামিড গ্রুপের 2 এজিএম আব্দুল আজিজ ও উৎপল পালকে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করে দুদকের একটি দল। এরপর তাদের আদালতের নির্দেশে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত সোমবার 164 ধারায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। কিভাবে টাকা পাচার হয়েছে এদেশ থেকে, তো কিভাবে টাকাগুলো পাচার হওয়ার পরে এই পাচারকৃত টাকার মাধ্যমে যে অবৈধ সম্পত্তি অর্জিত হয়েছে দেশের বাইরে, এই দেশের বাইরে অবৈধভাবে অর্জিত সম্পত্তিগুলোই তারা দেখাশোনা করতেন। দুদকের তথ্য অনুযায়ী আরামিড গ্রুপের এজিএম উৎপল পাল সাবেক মন্ত্রী জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বে ছিলেন। উৎপল দেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে জাবেদের পরিবারের অর্থ পাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত। অন্যদিকে আব্দুল আজিজ আরামিড থাই অ্যালুমিনিয়ামের এজিএম হিসেবে জাবেদের সম্পদ কেনাবেচা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। হুন্ডির মাধ্যমে টাকা প্রথমে দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে সম্পত্তি ক্রয় করা হতো বলে জানায় দুদক। প্রাইমারিলি যে তথ্যগুলো পেয়েছি তাতে করে প্রাসঙ্গিক মিল রয়েছে এবং তারা স্বীকারও করেছে যে সাইফুজ্জামান চৌধুরী বিদেশে টাকা পাচার করেছে এবং কোন কৌশলে পাচার করেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও তদন্ত করছি, তদন্তে বিস্তারিত উঠে আসবে। গত 24 জুলাই দুদকের পক্ষ থেকে মামলা হয়েছে ইউসিবিএল ব্যাংক থেকে 25 কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগে। আসামি সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা সহ 31 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নাসিরাবাদ ঢাকা দক্ষিণ সিটির 75 নম্বর ওয়ার্ড। কাগজে কলমে স্থানটি সিটি কর্পোরেশনের ভেতরে হলেও সুযোগ সুবিধার দিক থেকে নাসিরাবাদের অবস্থান একদম তলানিতে। বছরের পর বছর কর দিয়েও মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার প্রায় 12 গ্রামের মানুষ। নেই পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, এতে বর্ষায় ভোগান্তিতে পড়ছে চরম বিপাকে। আর যাতায়াতে বাঁশের সাঁকো এখানকার নিত্যদিনের ভরসা হয়ে পড়েছে। বছরের পর বছর জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরে থাকলেও আর কিছুই পায়নি তারা। এ নিয়ে দেখব একটি বিস্তারিত প্রতিবেদন। বয়সের ভারে হাঁটতেও যেখানে কষ্ট, সেখানে প্রায় প্রতিদিনই উঁচু এই সাঁকো পেরোতে হয় 90 ছই জালাল মিয়াকে। খালে নিয়মিত নৌযান চলাচল করায় ঝুঁকিও নেহায়েত কম নয়। এখানকার প্রায় 12 গ্রামের বাসিন্দার এই দুর্ভোগ নিত্যদিনের। কি ভাবছেন গ্রামে কোথাও বেড়াতে এসছি? একদমই না, এটি খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অংশ। এখানকার বাসিন্দাদের নিত্যদিন তাদের জরুরি কাজ করতে এমনই বাঁশের তৈরি সাঁকো ব্যবহার করতে হয়। এছাড়া অন্যান্য নাগরিক সুবিধার ক্ষেত্রেও তাদের পোহাতে হয় তীব্র ভোগান্তি। ঢাকা দক্ষিণ সিটির 75 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বছরের পর বছর কর দিচ্ছেন ঠিকই, কিন্তু বাজার হাট, চিকিৎসা কিংবা শিক্ষার মতো সেবা পেতে ব্যবহার করতে হচ্ছে এমন বাঁশের সাঁকো। বছর বছর জনপ্রতিনিধিরা এসেছেন, আশ্বাস দিয়েছেন, চলেও গেছেন, কিন্তু একটি পাকা সেতুর স্বপ্ন বাস্তব হয়নি। লক্ষ লক্ষ মানুষ হয়ে গেলে মানুষ। এই জায়গাটা ব্রিজ করা আছে, কিন্তু নিচের কাজ শেষ, কিন্তু ব্রিজের কোনো কাজ হয়নি। 17 বছর একটা ব্রিজ হয় না, তো কি দেশে আছি আমরা। কেবল সেতুই নয়, সড়কেরও বেহাল দশা দক্ষিণ সিটির শেষ প্রান্তের সব এলাকার। যতটুকু সড়ক আছে সেখানেও বেশিরভাগ স্থানে নেই সড়কের পিচ, কোথাও নেই ম্যানহোলের ঢাকনা, আর সড়ক বাতির তো যেন বালাই নেই। হাসপাতাল যাইতে কোনো রাস্তাঘাট নাই, ভালো নাই, রাস্তার অবস্থা অনেক খারাপ। আত্মীয় আসলে আমাদের ধিক্কার দেয়, বলে কিসের টাকা তোরা। দীর্ঘ 17 বছরের ভিতরে কত এমপি মন্ত্রী ছিল, এই পর্যন্ত একটা রাস্তাঘাটের কাজ করতে পারে নাই। লোকবলের অভাবে সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নাসিরাবাদের মতো নতুন ওয়ার্ডগুলোর কাজ অন্যান্য এলাকার সঙ্গে সমন্বয় করে করতে হচ্ছে, আর এতে পর্যাপ্ত নাগরিক সেবা দিতে ব্যর্থ সিটি কর্পোরেশন। সেই দায় স্বীকার করে নিয়ে আবারও নতুন করে প্রকল্পের কথা জানালেন প্রধান নির্বাহী। এই এলাকাগুলোতে আমাদের নাগরিক সুবিধা আমরা শতভাগ কিন্তু নিশ্চিত করতে এখনো পারি না। ছোটোখাটো প্রকল্প দিয়ে আসলে কঠিন, যেহেতু নতুন অন্তর্ভুক্ত এলাকা, অনেক রাস্তায় কিন্তু কাঁচা রাস্তা আছে। সেক্ষেত্রে আমরা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন একটি প্রকল্প অলরেডি আমরা জমা দিয়েছি।
আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরকে বড় করার আগে যেমন পরিকল্পনা দরকার, তেমনি দরকার নাগরিক সচেতনতা, আর যার দায়িত্ব নিতে হবে নগর কর্তৃপক্ষকে। তা না হলে ভোগান্তি থেকে মুক্তি মেলা দেয়। বলার জো নাই, যেটা একটা সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা। এখন দেখা যাচ্ছে কোথাও 3টা ব্রিজ হচ্ছে, কোথাও একটা ব্রিজ হচ্ছে না। তাহলে এই সিদ্ধান্তগুলো তো আসলে সঠিক যে আমরা বলি প্ল্যানিং অ্যাসেসমেন্ট দিয়ে হচ্ছে না। দ্রুত এইসব এলাকাগুলোর জন্য একটা প্ল্যান করে সেই প্ল্যান মাফিক বিভিন্ন ধরনের উন্নয়নের উদ্যোগগুলো নেওয়া উচিত। শুধু নাসিরাবাদ নয়, ওই এলাকার আশপাশে ত্রিমোহনী, গুদারাঘাট, খিলগাঁও এবং ডেমরা থানার বাসিন্দারাও ভুগছেন নানা নাগরিক বঞ্চনায়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে রংপুর সিটি কর্পোরেশনের 10,000 সড়ক বাতি অকেজো। মূল শহরে আলোর ঝলকানি থাকলেও আশেপাশের পাড়া ও মহল্লা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। এ কারণে বাড়ছে বিভিন্ন ধরনের অপরাধ। কর্তৃপক্ষ বলছে, নতুন বাতি কিনতে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। রেদওয়ান হেমেলের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর চিত্র জ্বলছে বাহারি রকমের সড়ক বাতি, তবে বিপরীত চিত্র বিভিন্ন আবাসিক এলাকায়। নগরীর 33টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকার সড়ক বাতি নষ্ট। নগরবাসীর অভিযোগ, অন্ধকারের সুযোগে বাড়ছে নানা অপরাধ। এই লাইটটা যে লাগাইছে, এই লাইটটা লাগানোর পর কয়েকদিন পর নষ্ট হয়ে গেছে। রাস্তার সাইডে থেকে চোর গুন্ডে কখনো নামে আসে। তো অ্যাডজাসেন্ট এরিয়াতে মানে কোনো লাইট নাই, অন্ধকার। তারপর আপনি রাস্তাগুলো যদি দেখেন, সেটা তো আরেক ধরনের ভীতিকর অবস্থা। আমরা চাই এই রোডটায় যেন অতি শীঘ্রই লাইটের ব্যবস্থা করা হয়। কর্তৃপক্ষ বলছে, নতুন সড়ক বাতি কিনতে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। টেন্ডারটা অলরেডি কাজ আদেশ দেওয়া হয়েছে। মনে হয় এই মাসে অথবা সামনের মাসের দিকেই আমরা মালামাল পেলে বাকি যে অকেজো লাইটগুলো মেরামত করার সুযোগ পাবো। আর নগর পুলিশ বলছে, যে কোনো অপরাধ দমনে সতর্ক তারা। শহরব্যাপী বিভিন্ন পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল টিম, পিকেট টিম প্রতিনিয়তই ডিউটি করে। এর পাশাপাশি যদি শহরব্যাপী পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে, তাহলে এগুলো আমাদের অনেক সহায়ক ভূমিকা পালন করে। সিটি কর্তৃপক্ষের তথ্য মতে, নগর জুড়ে থাকা 20,000 সড়ক বাতির অর্ধেকই অকেজো। সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকায় সড়ক বাতি অকেজো থাকায় বেড়েছে দুর্ঘটনা, চুরি ও ছিনতাই। তাই দ্রুত জননিরাপত্তায় সড়ক বাতি মেরামতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সহ 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহত 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। 10:30 পৌনে 11টা এই সময়ের মধ্যে আমার চাচাতো ভাই ও বাইকে আরোহী ছিল। ঢাকা মেডিকেল থেকে নিশ্চিত করেছে যে উনি মারা গেছে। ওর সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তো সিএনজির একজন যাত্রী বা ড্রাইভার হতে পারে, উনি মারা গেছে। দিনাজপুরের হিলিতে সড়কে ঢালাই দেওয়ার কয়েকদিনের মাথায় হাত দিতেই উঠে যাচ্ছে কার্পেটিং। নিম্নমানের কাজের কারণে এমন পরিস্থিতির অভিযোগ এলাকাবাসীর। তবে বৃষ্টির কারণে কাজে সমস্যা হয়েছে দাবি ঠিকাদারের। কাজে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম। শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। একের পর এক উঠছে কার্পেটিং, অথচ সড়কটি নতুন পিচ ঢালাই করা। দিনাজপুরের হাকিমপুরের হিলি বিরামপুর সড়কের লোহাচড়া মোড় থেকে গ্রামের ভেতর পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের এমন দশা। এলাকাবাসী বলছেন, সড়কটির কাজ পায় দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন এন্টারপ্রাইজ। গত 18 সেপ্টেম্বর সড়ক কার্পেটিংয়ের কাজ শেষ করে, কিন্তু একদিনের মাথায় সড়কের বিভিন্ন স্থানে ফাটল ধরে এর কার্পেটিং উঠে যাচ্ছে। রাতের আধারে নিম্নমানের মালামাল দিয়ে কোনো রকম কার্পেটিং করার কারণেই এমন পরিস্থিতি, অভিযোগ স্থানীয়দের। রাস্তার কাজ ভালো না, রাস্তাতে বৃষ্টি পড়েছে, ওই সময় পিচ মারিছে, ওই পিচ তো কাজ করবে না রাস্তায়। কালকে রাস্তা করে দিয়ে চলে গেছে, আমরা আজকে আসতে দেখি রাস্তা চড়া ধরে ধরে উড়ে যাচ্ছে। পিচ নেই, কিচ্ছু নেই। এভাবে কাজ করে দিয়ে গেলে আমাদের জনগণ কিভাবে চলবে দেখেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও কার্পেটিং এর সময় বৃষ্টির কারণে সড়কের কিছু জায়গায় সমস্যা হয়েছে দাবি ঠিকাদারের। তবে তদন্তে অনিয়ম পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন উপজেলা প্রকৌশলী। বৃষ্টির কারণে যেহেতু এটা হয়েছে, যদি কোনো সমস্যা হয় তাহলে তো রেকটিফাই করবোই, আর রেকটিফাই যখনই করবো তখন তো ঠিকাদারের বিপক্ষে চলে গেল, কারণ ঠিকাদারের পানিশমেন্ট তো হয়েই গেল।
ঠিক আছে, তাহলে এটা তো মানে রেকটিফাই না করা পর্যন্ত তো আমরা ঠিকাদারকে পরবর্তী কোনো অ্যাকশনে যাব না, বিল বলেন যে কোনো বলেন। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে সড়কটি নির্মাণে ব্যয় হয় 24,95,000 টাকা। সময় সংবাদ, হিলি। নীলফামারীর সৈয়দপুরে জিটিসিএল ও পিজিসিএল এর 2টি গ্যাস সরবরাহ কেন্দ্র প্রস্তুত, অথচ প্রায় 2 বছর ধরে বন্ধ সরবরাহ। এ কারণে এখনও গ্যাস পাচ্ছে না জেলার ইপিজেড, রেলওয়ে কারখানা, বেসিক শিল্প নগরী সহ বিভিন্ন শিল্প কলকারখানাগুলো। বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে গ্যাস কিনে পণ্য উৎপাদন করছে ব্যবসায়ীরা। যদিও শিগগিরই সংযোগ স্থাপনের আশ্বাস জেলা প্রশাসনের। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। প্রায় 2 বছর আগে শেষ হয়েছে নীলফামারী জেটিসিএল এর সৈয়দপুর সিটি গেট স্টেশনের রেগুলেটিং ও মিটারিং এবং পিজিসিএল সরবরাহ কেন্দ্রের ডিআরএস তৈরির কাজ। তবে অজানা কারণে বন্ধ রয়েছে কেন্দ্র দুটির প্রধান গেট, নেই কোনো কার্যক্রম। এতে গ্যাসের জন্য অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা, বেসিক শিল্পনগরী সহ বিভিন্ন ভারী ও মাঝারি শিল্প কারখানার মালিকদের। বাধ্য হয়ে বাইরে থেকে গ্যাস কিনে উৎপাদন চলছে প্রতিষ্ঠানগুলোতে। এখন আমাদের এলপিজি গ্যাস আনার জন্য ঢাকা থেকে আমাদেরকে ট্যাঙ্কে করে গাড়িতে এনে আমাদের শিল্প চালাতে হচ্ছে। এতে আমাদের ব্যয় প্রায় অনেক বেড়ে গেছে। আমাদের বেসিক শিল্পনগরীতে গ্যাস দেওয়ার যে কথা, সেটা গ্যাস অদ্যবধি আসতেছে না, লাইন কমপ্লিট হয়ে গেছে, আমরা গ্যাস পাচ্ছি না। এত টাকা ইনভেস্ট করার পর এটা যদি একটা মানে সেধষ্টির মতো পড়ে থাকে, তাহলে তো আমাদের দেশে কোনো কাজে লাগলো না। সংশ্লিষ্টরা বলছেন দুটি কেন্দ্রেই গ্যাস মজুত আছে। এরই মধ্যে কেন্দ্র থেকে ইপিজেড ও বেসিক পর্যন্ত পাইপলাইন বসানোর কাজও করা হয়েছে। আর বেসিক শিল্পনগরী কর্মকর্তা বলছেন পিজিসিএল এর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর মেলেনি। ইতোমধ্যে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড পিজিসিএল কর্তৃক গ্যাস লাইন স্থাপনের জন্য আমাদের মেইন গেট সংলগ্ন সাবস্টেশন করা হয়েছে। এটি প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, এখনও আমরা আমাদের শিল্পনগরীতে সেই গ্যাস সংযোগ পাই নাই। তবে শীঘ্রই গ্যাস সংযোগ স্থাপনের আশ্বাস জেলা প্রশাসনের। খুব শীঘ্রই হয়তো এই কাজটি হবে। আমরা পশ্চিমাঞ্চল গ্যাস ফিল্ডের সাথে এবং তাদের সাথে কথা বলবো যে যাতে আমাদের এই এলাকার জনমানুষের দাবি প্লাস হলো আমাদের শিল্প প্রতিষ্ঠানের মালিকরা সাফার করছে, যদি গ্যাসটা আমরা পেয়ে যাই তাহলে এই জেলাবাসী খুব উপকৃত হবে। তথ্য মতে কেন্দ্র দুটি থেকে সরবরাহ শুরু হলে প্রতিদিন মিলবে 100 ঘনফুট গ্যাস। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কৃষি বিভাগ বলছে রংপুরে রাসায়নিক সারের সরবরাহ স্বাভাবিক, আর কৃষকদের অভিযোগ সার পাওয়া গেলেও দাম বেশি। এখন প্রশ্ন হলো কারা দাম বাড়াচ্ছেন। সময় টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে খোদ ডিলাররাই নিয়ন্ত্রণ করছে সারের বাজার। গেল 1 বছরে শুধু রংপুর অঞ্চলেই 100 কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। কৃষক নেতারা বলছেন আইনের দুর্বল প্রয়োগের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গেল 1 বছর থেকে সার নিয়ে কারসাজিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক কৃষকেরা। এমনকি সারের উচ্চ মূল্যের কারণে আন্দোলনেও নামতে হয়েছে, কিন্তু আদতে কোনো ফল মেলেনি। সরকারি মূল্য যাই থাক, সারের বাজার নিয়ন্ত্রণ করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। আসলে কি সারের সংকট, নাকি ব্যবসায়ীরা সারের বাজার নিয়ন্ত্রণ করেন? যেখানে কৃষি বিভাগ বলছে সারের সরবরাহ স্বাভাবিক। সেপ্টেম্বর মাস শেষ হওয়ার সাথে সাথেই অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের সার উত্তোলন হবে। সেক্ষেত্রে ভীতি কিংবা প্যানিক হওয়ার কোনো সুযোগ নেই যে সার নেই বা সারের সংকট। সরেজমিনে দেখা যায় মেসার্স নুরুল অ্যান্ড ব্রাদার্স নামে বিসিএসসির একটি ডিলার পয়েন্ট কখনোই খোলা হয় না, তবে সেখানে বরাদ্দ করা সার যায়। একই অবস্থা পায়রাবন্ধ ইয়েকোবালি ডিলার পয়েন্টেরও। শুধু রংপুর জেলাতেই এমন ডিলারের সংখ্যা 288টি। কৃষকের অভিযোগ, ডিলার কিংবা খুচরা দোকান সরকারি দরে বিক্রি নেই কোথাও। সরকারি রেটে কোনো মালাই পাওয়া যাচ্ছে না, সব মালাই বৃদ্ধি। 20-21 টাকা 22 টাকা কেজির প্রতির দাম বেশি। এখন বাধ্যমূলক দোকানদারের কাছ থেকে কিনতে হয়, ডিলারের কাছে বিলি গেলে ডিলার কয় আমাদের কাছে সার নেই। মানুষের জায়গা সাইনবোর্ড দিয়ে সরকারের মাল আমরা লুটপাট করে খাইতেছে। খোলা পাওয়া পায়রাবন্ধে একটি ডিলার পয়েন্টে ক্রেতা সেজে সময় সংবাদ যায় সার কিনতে, যেখানে 27 টাকা কেজির টিএসপি 40 টাকা, 20 টাকার এমওপি 26 টাকা আর 27 টাকার ইউরিয়া বিক্রি হচ্ছে 30 টাকায়।
কৃষি বিভাগ বলছে 2024-25 অর্থ বছরে ইউরিয়া, এমওপি ও টিএসপির বরাদ্দ ছিল 4,50,173 মেট্রিক টন। শুধু এই 3টি সারেই ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে লুটে নিয়েছেন অন্তত 225,79,73,000 টাকা। এত অভিযোগ থাকলেও বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গতানুগতিক উত্তর, ডিলার পয়েন্ট থেকে যদি দাম বেশি নেওয়া হয়, একজন খুচরা ব্যবসায়ী সেখানে গিয়ে আলটিমেটলি দামটা একটু বৃদ্ধি পাবেই। তারপরেও আমরা বলছি যে সরকার নির্ধারিত মূল্য যাতে বাস্তবায়ন করা হয়, আমরা সেই বিষয়টির উপরই জোর দেব। তবে কৃষক নেতারা বলছেন আইনের প্রয়োগ না থাকা এবং দেশের সরকারি সার কারখানাগুলো বন্ধের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। অবিলম্বে এই অসাধু ব্যবসায়ী এবং সারের যে ডিলাররা রয়েছে, যাদের কারসাজিতে আজকে বাজার অস্থির হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কৃষি বিভাগের তথ্যমতে 2024-25 অর্থ বছরে রংপুর কৃষি অঞ্চলে রাসায়নিক সারের অনুমোদিত বরাদ্দ ছিল 7,32,139 মেট্রিক টন, আর 2025-26 অর্থ বছরে অনুমোদিত বরাদ্দ 7,26,945 মেট্রিক টন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রংপুর অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের স্বনির্ভর করতে 2009 সালে 8 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা নারী হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রটি তেমন কাজে আসছে না। জনবল সংকট, পুরনো আমলের অবকাঠামো ও সুযোগ সুবিধার অভাবে প্রশিক্ষণ নিতে আসা নারীরা পিছিয়ে পড়ছেন বিপাকে। তবে জনবল নিয়োগ সহ অবকাঠামো সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম গতিশীল করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের চিঠি দেওয়ার কথা জানালেন সংশ্লিষ্টরা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিবলের ছবি নিয়ে রিপোর্ট। রংপুর বিভাগের 8 জেলার নারীদের প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নির্মিত দিনাজপুর মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। জনবল কাঠামোতে 26 জন থাকার কথা থাকলেও মাত্র 4 জন দিয়ে চলছে কার্যক্রম। প্রশিক্ষণের কাজ চলছে খণ্ডকালীন 3 জন প্রশিক্ষক দিয়ে। কেন্দ্রটিতে আধুনিক গার্মেন্টস বিষয়ে 20 জন, দর্জি বিজ্ঞানে 30 জন ও বেসিক কম্পিউটার বিষয়ে 10 জন সহ মোট 60 জন নারীকে 3 মাস মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু 16 বছর আগের সেলাই মেশিন, কম্পিউটার সহ মেশিনারি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ কার্যক্রম। প্রতিষ্ঠানটির উন্নয়ন না হওয়ার পেছনে কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকরা। সেলাই শেখার পর বাসায় গিয়ে একটা দোকান করব। আমাদের মেশিন এখানে পর্যাপ্ত ঠিক নেই, অনেক কয়টা কম্পিউটার নষ্ট, আমরা ভালোভাবে কম্পিউটার শিখতে পারছি না। কম্পিউটারগুলো দিছে সেগুলো আস্তে আস্তে পুরনো হয়ে গেছে, এগুলো যদি একটু নতুন করে দেওয়া হয় ভালো হয়। তারপরে ক্লাস নেওয়ার জন্য একটা প্রজেক্টর হলে বুঝাইতে সুবিধা হয়। এই গার্মেন্টসের মেশিন, এই মেশিনগুলো আরেকটু উন্নত মানের হলে ভালো হতো, ওরা শিখতে পারতো। নারীদের নিরাপত্তার কথা ভেবে সুরক্ষিত প্রাচীর ও নাইট গার্ড সংখ্যা বাড়ানোর দাবি হোস্টেল সুপারের। তো এখানে অবশ্যই কমপক্ষে 4 জন নিরাপত্তা প্রহরী থাকা উচিত। যেহেতু এটা একটা মহিলা প্রতিষ্ঠান, সীমানা প্রাচীরটা উঁচু হওয়া উচিত। জনবল সংকট, আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো সংস্কারের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে বেশ কয়েকবার চিঠি দেওয়ার কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তারা আশ্বস্ত করেছেন যে আরও এখানে অবকাঠামো উন্নয়ন সহ যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা হবে। গোবিন্দপুরে 4 একর জমির ওপর 8 কোটি টাকা ব্যয়ে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয় 2009 সালে। কেন্দ্রটি চালু হয় 2012 সালে। সময় সংবাদ, দিনাজপুর। 11 কোটিরও বেশি মোবাইল গ্রাহকের ব্যক্তিগত তথ্যের কাগুজে ও হার্ড কপি ধ্বংস করতে চায় বাংলালিংক ও গ্রামীণফোন। অপারেটর দুটি বলছে এসব গ্রাহকের তথ্য এরই মধ্যে ডিজিটালি সংরক্ষণ করা হয়েছে, তাই কাগুজে কপি সংরক্ষণে বাড়তি ব্যয় ও নিরাপত্তার ঝুঁকি আর নিতে চায় না তারা। বিটিআরসির কাছে অনুমতি চেয়ে অনুমোদন করেছে অপারেটর দুটি, যদিও কোনো সিদ্ধান্ত জানায়নি নিয়ন্ত্রক সংস্থা। শুভকারের রিপোর্ট। বিটিআরসির নির্দেশনা মেনে 2010 সালের 30 সেপ্টেম্বর থেকে কাগজের ফরমে গ্রাহকের নাম, জন্ম তারিখ, এনআইডি নম্বর সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে মোবাইল অপারেটররা। তবে 2018 সালের আগস্টে এসব তথ্য ইলেকট্রনিক ফরম্যাটে সংরক্ষণের নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থা। নির্দেশনা বাস্তবায়নের পর গ্রাহক তথ্যের কাগজে কপি সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখছে না মোবাইল অপারেটররা। বাংলালিংক বলছে 2018 সাল পর্যন্ত তাদের কাছে 7,10,71,164 জন গ্রাহকের হার্ড কপি রয়েছে। এর মধ্যে 2,93,59,662টি হার্ড কপি ধ্বংস করার জন্য প্রস্তুত রয়েছে। প্রায় 1 লাখ বাক্স
এই একটা পুরো ওয়্যার হাউসে মেনটেন করতে হচ্ছে। এটার প্রয়োজনীয়তা নেই, কারণ অলরেডি আমাদের সফট কপি সব কিছু আছে। আর গ্রামীণফোন বলছে তাদের কাছে মোট হার্ড কপি রয়েছে 21,26,70,000। এর মধ্যে ধ্বংস করার জন্য প্রস্তুত রয়েছে 8,10,90,000। অর্ধ ফুটবল মাঠের সমান আমরা জায়গা অকুপাই করে রেখেছি এই কাগজগুলোকে রাখার জন্য। যেহেতু এটার সব ধরনের স্ক্যান কপি আমরা করেছি, সেক্ষেত্রে যদি তারা এগ্রি করে, আমরা প্রপার রিসাইকেলিং এর মাধ্যমে এই জিনিসগুলোকে আমরা কিভাবে বিনষ্ট করতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ফাইলগুলো পুনঃনিরীক্ষণের পক্ষে বিটিআরসি। বর্তমানে দেশের 18,88,00,000 গ্রাহককে মোবাইলে ভয়েস ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQ এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 81, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 58, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88। রাজশাহী বিভাগে বায়ুমান 117, এটি সহনীয়, আর্দ্রতা 94। সিলেট বিভাগে বায়ুর মান 33, যা ভালো, বাতাসের আর্দ্রতা 90%। খুলনা বিভাগের বায়ুমান 66, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92। বরিশাল বিভাগে বায়ুর মান 66, যা সন্তোষজনক, আর্দ্রতা 89। রংপুর বিভাগের বায়ুমান 92, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 77, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 90%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 33 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 117। এবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়ে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। স্থানীয় সময় সোমবার সৌদি আরবের সঙ্গে যৌথ উদ্যোগে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি আরো বলেন, আন্ডোরা, মাল্টা, লুক্সেমবার্গ, বেলজিয়াম, মোনাকো ও সান মারিনো সহ আরো বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেন একই পথ অনুসরণ করতে যাচ্ছে বলেও জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ফিলিস্তিনের জন্য কোনো পুরস্কার নয়, বরং অধিকার। একই সঙ্গে দ্বিরাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয়, বরং চরমপন্থা ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। এখন নতুন বাস্তবতা তৈরি করে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনার আহ্বান জানান। এর আগে জাতিসংঘে ইসরায়েলি দূত ড্যানি ড্যানন সম্মেলন বর্জনের ঘোষণা দেন। বলেন, এই অনুষ্ঠানকে কোনো সহায়ক উদ্যোগ মনে করে না তেল আবিব, এটিকে সন্ত্রাসকে উস্কে দেওয়ার চেষ্টার অংশ বলেও আখ্যা দেন তিনি। এমনকি ফ্রান্সের ওপরও ক্ষোভ প্রকাশ করেন ড্যানি। একই সঙ্গে সম্মেলন বর্জন করেছে যুক্তরাষ্ট্র। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত আছে। শরণার্থী শিবির, খান ইউনুস সহ উপত্যকাটির বিভিন্ন স্থানে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত 37 জন। হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে গাজা সিটিও। এরই মধ্যে হামাসের কাছে থাকা এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। ফ্রান্স সহ পশ্চিমা বিশ্বের কাছে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছে না ইসরায়েলি হামলা। গাজা সিটির পশ্চিমাঞ্চলের 7টি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা চালিয়েছে তীব্র গোলাবর্ষণ। চারপাশের এলাকায় বোমাবর্ষণের কারণে আল রান্তিসি শিশু হাসপাতাল ও সেন্ট জন আই হাসপাতাল বন্ধ হয়ে গেছে। রামাল্লা অঞ্চলে ইসরায়েলি সেনারা নিরাপত্তা বাড়িয়ে বন্ধ করে দিয়েছে নিলিন, শুকবা ও দেইর আম্মারের প্রবেশদ্বার। এদিকে গাজামুখী সহায়তাবাহী ফ্লোটিলাকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, গাজার নৌ অবরোধ ভাঙতে দেয়া হবে না, তাই সহায়তাবাহী স্টেডফাস্টনেস ফ্লোটিলাকে আশকেলন বন্দরে ভিড়ে সরঞ্জাম খালাস করার আহ্বান জানিয়েছে তেল আবিব। নাদিম মারজান, সময় সংবাদ। আকাশে ড্রোনের উপস্থিতি টের পেয়ে হঠাৎ বন্ধ হয়ে যায় ইউরোপের
ব্যস্ততম কোপেনহেগেন বিমানবন্দর। কয়েক ঘন্টা ধরে স্থবির হয়ে পড়ে আকাশপথে যাত্রী চলাচল। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন বিমানবন্দরের আকাশসীমায় সোমবার রাতে অন্তত 2 থেকে 3টি বড় ড্রোন দেখা যায়। এরপর রাত 8:30 থেকে পুরো আকাশসীমা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। অন্তত 20টি ফ্লাইট বাতিল করা হয়। আরও কয়েক ডজন ফ্লাইট অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। কোপেনহেগেন পুলিশ জানায় রাত 10টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঘোষণা হয়নি বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকা। আবেদন জমা নির্ধারিত সময়ের পর দেয়া হলেও জমা রাখা হয়েছে সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদের ফর্ম। কেন এমন অনিয়ম করা হয়েছে তার সদুত্তর দিতে পারেনি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। একক সিদ্ধান্তে কাউন্সিলরশিপ জমা দেওয়ার তারিখ বাড়িয়েছেন আমিনুল ইসলাম বুলবুল বলেও জানান তিনি। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা 4 ক্লাবের কাউন্সিলর তালিকা চূড়ান্ত হলেও তা জানায়নি বোর্ড। কাউন্সিলরশিপ চূড়ান্ত করা নিয়ে দিনভর নাটকীয়তা। বিসিবি ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা 6টায় ছিল শেষ সময় কাউন্সিলরশিপ আবেদন জমা দেওয়ার। এরপরই প্রকাশ করার কথা খসড়া তালিকা। কাউন্সিলরশিপ চূড়ান্ত করা নিয়ে বোর্ড সভা হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টায়, যা পরবর্তীতে শুরু হয় রাত 9টায়। 2.5 ঘন্টা মিটিংয়ের পরও খসড়া তালিকা প্রকাশ করতে পারেনি বিসিবি, জানিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি বোর্ড। তালিকা প্রকাশ থেকে শুরু করে এই পুরো জিনিসটাই আসলে ইলেকশন কমিশন করবে। দায়িত্বটা ছিল, সে দায়িত্বটা সংবিধান অনুযায়ী আমাদের হলো কাউন্সিলরের চিঠিটা দেওয়া এবং তাদের কাছ থেকে এটা রিসিভ করে এটাকে ফরওয়ার্ড করে দেওয়া টু ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী ওনারা এটা তালিকা প্রকাশ করবে। কাউন্সিলরশিপ আবেদন জমা দেওয়ার শেষ সময় সন্ধ্যা 6টা হলেও সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিবাদমান 4 ক্লাবের একটির পক্ষ থেকে কাউন্সিলরশিপ আবেদন করেছেন রাত 9টায়। সময় পেরিয়ে গেলেও বোর্ড কি করে আবেদন জমা নিয়েছে তার মন গড়া ব্যাখ্যা দিলেন ইফতেখার মিঠু। একটা কাউন্সিলরের নাম পরে এসছে, যেটা আমরা নোট আকারে দেওয়া হবে, যে নোট আকারে যে 9টার সময় এটা এসে পৌঁছেছে। হ্যাঁ, এই নোট আকারেই ইলেকশন কমিশনের কাছে চল, যেটা যখন আমার কাছে এখন তো ইটস বিং প্রিপেয়ার্ড, যেটা যেই সময় রিসিভ করেছে সেটা দিয়েই এটাকে পাঠানো হবে। অনিয়ম করা হয়নি ব্যাপারটা, না একসেপ্ট করা হয়নি। আমরা যেভাবে পাঠানো হচ্ছে, ভেরি সিম্পলভাবে পাঠানো হচ্ছে, এই অমুক তারিখে এগুলি যাচ্ছে, উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা 4 ক্লাবের কাউন্সিলরশিপের সুরাহা হলেও তা প্রকাশ করেনি বোর্ড। শেষ বোর্ড সভায় আলোচনা হয়েছে আসন্ন বিপিএল নিয়েও। আমরা টার্গেট করছি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, সো সেটা নেক্সট বোর্ডের উপর বর্তাবে। 1398 crore ইনক্লুডিং এফডিআর, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক, এইসব নিয়ে প্রায় 1400 কোটি টাকা আপনার রেখে দেওয়া হচ্ছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাওয়ায় শঙ্কা তৈরি হয়েছে পূর্ব ঘোষিত 6 অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়ে।